নমস্কার, ওয়েলকাম টু গপ্প জিপিটি, যেখানে এআই প্রযুক্তির ছোঁয়ায় বেঁচে ওঠে বাঙালির আবেগ। আমরা তোমাদের এআই হোস্ট মানব ও অনন্যা। চলুন আরও একবার ডুব দিয়ে এক নতুন গপ্পর জগতে। আজকের গল্পটা দেবার্ষিতার। এমন একটা মেয়ের গল্প যার জীবনটা 2020 সালের সেই অভিশপ্ত কোভিড লকডাউনে একটা ভয়ানক মোড় নিয়েছিল। হ্যাঁ, গল্পটা শুরু হচ্ছে কলকাতায়, যখন পুরো শহরটা একেবারে নিঝুম, রাস্তাঘাট ফাঁকা, আর মানুষের মনে শুধু ভয় আর অনিশ্চয়তা। ঠিক এই দমবন্ধ করা পরিস্থিতিতে দেবার্ষিতা একটা ভাড়া ফ্ল্যাটে থাকতো, একেবারে একা। ওর পরিবার বলতে যারা ছিল তাদের মধ্যে একমাত্র ঠাকুমার সাথে ওর যে একটু মনের মিল ছিল, কিন্তু জীবনটা ওর কোনোদিনই খুব একটা সহজ ছিল না, তাই না? একদমই না। ধরুন 2016 সালে ওর দাদু প্যারালাইসিসের শিকার হয়ে একেবারে শয্যাশায়ী হয়ে পড়েন। ও, আর তার কিছুদিন পর থেকে ঠাকুমার শরীরটাও ভাঙতে শুরু করে। একদিকে দাদুর অসুস্থতা, অন্যদিকে ঠাকুমার চিন্তা, বাড়ির পরিবেশটা খুব ভারী হয়ে উঠেছিল। আর এই সুযোগেই পরিবারের বাকিরা ওর ওপর বিয়ের জন্য চাপ দিতে শুরু করে। এই সম্পর্কটা জোর করে তৈরি হয়, সেটা কি আর টেকে না? মাত্র 6 মাসের মাথায় বিয়েটা ভেঙে যায়। 1900 সালের ফেব্রুয়ারিতে ডিভোর্স নিয়ে যখন ও বাড়ি ফেরে, তখন তো পরিস্থিতি আরও খারাপ। হ্যাঁ, বাবার সাথে ওর সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। ওর এই ফিরে আসাটা যেন বাড়ির লোকের কাছে একটা বোঝা হয়ে দাঁড়ালো। চারিদিকে শুধু হতাশা আর গঞ্জনা। এই অসহ্য পরিস্থিতি থেকে মুক্তি পেতে মরিয়া হয়ে উঠেছিল দেবার্ষিতা। 2019-এর মে মাসে এক বন্ধুর সাহায্যে কলকাতার এক এমএনসিতে একটা চাকরি পেয়ে যায়, যেন হাতে চাঁদ পেল। এক বুক আশা নিয়ে সে চলে আসে কলকাতায়। কেষ্টপুর এলাকায় এক বন্ধু আর 2 কলিগের সাথে একটা 2 BHK ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করে। জীবনটা একটু একটু করে ছন্দে ফিরছিল। কিন্তু সেই ছন্দপতন হতে বেশি সময় লাগলো না। 2020 মার্চে হানা দিল কোভিড লকডাউন। হ্যাঁ, লকডাউন শুরু হতেই ওর সব ফ্ল্যাটমেটরা একে একে নিজেদের বাড়ি ফিরে গেল। কিন্তু দেবার্ষিতার ডানি ফেরাটা আরেকটা নরকে ফেরার মতো ছিল। একদম। তাই ও একাই কলকাতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু সমস্যাটা হলো ভাড়া নিয়ে। ঠিক, পুরো ফ্ল্যাটের ভাড়া 10,000 টাকা। একা দেবার্ষিতার পক্ষে দেওয়াটা প্রায় অসম্ভব ছিল। তাই বাধ্য হয়ে ও একটা 1 BHK ফ্ল্যাট খোঁজা শুরু করলো। কিন্তু লকডাউনের বাজারে বাড়ি পাওয়া তখন যে কি কঠিন তা ভুক্তভোগী জানে। বেশিরভাগ বাড়িওয়ালাই তো নতুন ভাড়াটে নিতে ভয় পাচ্ছিল। শহরটাও ওর কাছে নতুন, কোথায় কম বাজেটে ভালো ঘর পাওয়া যাবে কিচ্ছু জানে না। তখন ওর এক সহকর্মী ওকে ঠাকুরদারি এলাকার কথা বলে। জায়গাটা একটু ভেতরের দিকে হওয়ায় ভাড়া কিছুটা কম। নতুন আশায় বুক বেঁধে দেবার্ষিতা এক বিকেলে বেরিয়ে পড়ল ঠাকুরদারির অলি গলিতে বাড়ি খুঁজতে। বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর একটা মুদির দোকানের সামনে দাঁড়িয়ে ও জিজ্ঞেস করল, দাদা, এদিকে কি কোনো বাড়ি ভাড়া হবে? কিন্তু দোকানদার তো হতাশই করল, জানালো এই পরিস্থিতিতে নতুন ভাড়াটে পাওয়া খুব মুশকিল। দেবার্ষিতার মনটা ভেঙে গেল। ঠিক তখনই ও লক্ষ্য করল রাস্তার উল্টো দিকের একটা দোতলা বাড়ির বারান্দা থেকে এক বৃদ্ধা ঠাকুমা ওর দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন। চোখে চোখ পড়তেই ঠাকুমা মিষ্টি করে হাসলেন। দেবার্ষিতাও একটু ইতস্তত করে জবাবে হাসল। ও তখনও জানত না এই নিরীহ হাসিটাই ওর জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের দরজা খুলে দিতে চলেছে। ঠাকুমা ইশারায় ওকে কাছে ডাকলেন। কাছে যেতেই জিজ্ঞেস করলেন, ঘর ভাড়া খুঁজছ নাকি গো? কজন থাকবে? দেবার্ষিতা জানালো যে ও একাই থাকবে আর খুব তাড়াতাড়ি একটা ঘর দরকার। সব শুনে ঠাকুমা বললেন, আমার বাড়ির দোতলায় একটা ঘর খালি আছে, দেখবে এসো। দেবার্ষিতা যেন মরুভূমিতে জল খুঁজে পেল। ও ঠাকুমার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকল। বসার ঘরে একজন বৃদ্ধ ভদ্রলোক, ঠাকুমার স্বামী আর বছর 21-এর একটা ছেলে বসেছিল। ঠাকুমা পরিচয় করিয়ে দিলেন, এ আমার স্বামী আর এ আমাদের নাতি উত্তম। দেবার্ষিতাকে দেখা মাত্রই উত্তম নামের ছেলেটা কেমন যেন চমকে উঠল। ওর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যাঁ, ওর আচরণটা ভীষণ অদ্ভুত লাগলো দেবার্ষিতার, যেন কোনো ভূত দেখেছে। কিন্তু দাদু আর ঠাকুমার আন্তরিক ব্যবহারে ও ব্যাপারটা নিয়ে বেশি ভাবল না। ওরা দেবার্ষিতাকে দোতলার ঘরটা দেখাতে নিয়ে গেল। একতলার মেন গেটটা কিন্তু তালাবন্ধ ছিল। দোতলার ঘরটা বেশ বড়সড়, সাজানো গোছানো। একটা খাট, আলমারি, এমনকি একটা পুরনো ফ্রিজও রাখা। রান্নাঘরে অ্যাকোয়াগার্ডও লাগানো আছে। এত সব সুবিধে দেখে দেবার্ষিতার তো চক্ষু চড়ক গাছ। ও ভাবল, এর ভাড়া নিশ্চয়ই ওর বাজেটের বাইরে হবে। ভয় ভয়ে দাদুকে জিজ্ঞেস করল,
আমার বাজেট ৬,০০০-এর মধ্যে। কিন্তু দাদু যা বললেন তা শুনে দেবাশিতা নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। কি বললেন? দাদু বললেন, ঘরের ভাড়া মাত্র ২৫০ টাকা, আর যদি খাট ফ্রিজ দুটোই নাও তাহলে সব মিলিয়ে পড়বে ২৫০০ টাকা, ইলেকট্রিক বিল শুদ্ধ। বলেন কি, কলকাতায় এত কম ভাড়া, এত ভালো ঘর? ওর মনে একটা খটকা লাগলেও মাথার ওপর একটা ছাদ পাওয়ার আনন্দটা তখন অনেক বেশি ছিল। ও এক মুহূর্ত দেরি না করে উত্তমের নম্বরে ৫,০০০ টাকা অ্যাডভান্স পাঠিয়ে দিল। আচ্ছা। দাদু ঠাকুমা জানালেন, ওদের একমাত্র মেয়ের অনেক দিন আগে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তারপর থেকেই নাতি উত্তম ওদের কাছেই থাকে। ওদের কথায় এত আন্তরিকতা ছিল যে দেবাশিতা খুব সহজেই ওদের আপন করে নিল। এর দুদিন পর দেবার্ষিতা ওর সামান্য জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে চলে এলো। সব গোছগাছ হয়ে যাবার পর সন্ধ্যায় দাদু ওকে ডেকে পাঠালেন। চা খেতে খেতে হঠাৎই একটা অদ্ভুত সতর্ক বার্তা দিলেন। বললেন, মা, তুমি এখানে নিজের বাড়ির মতোই থেকো, যা খুশি করো, কিন্তু একটা কথা মাথায় রেখো, ভুল করেও কখনো ঘরের জানালাটা খুলবে না। কেন? দেবাশিতাও অবাক হয়ে কারণ জানতে চাইল। দাদু বললেন, জানালার ওপাশেই বাংলাদেশ থেকে আসা কিছু লোকের বস্তি। ওরা ভালো লোক না, তন্ত্রমন্ত্র, কালাজাদু এসব করে, তাই ওদিকটা না খোলাই ভালো। কথাটা শুনে গা ছমছম করলেও দেবার্ষিতা মাথা নেড়ে সায় দিল। প্রথম কয়েকটা সপ্তাহ স্বপ্নের মতো কাটল। দাদু ঠাকুমা ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন, 3 বেলায় নিজেদের কাছে খাওয়াতেন। মানে দেবার্ষিতা রান্না করার সুযোগই পেত না। ওদের স্নেহ পেয়ে ও ওর বাড়ির সব দুঃখ কষ্ট ভুলেই গিয়েছিল। কিন্তু একটা জিনিস ওর অদ্ভুত লাগত, উত্তমের আচরণ। সেই ছেলেটা? হ্যাঁ, ছেলেটা ওকে একা দেখলেই এড়িয়ে যেত, হয় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত, নয়তো দৌড়ে বাড়ির ভেতরে পালিয়ে যেত, যেন দেবার্ষিতাকে ও ভয় পায়। কারণটা ও ঠিক বুঝতে পারত না। দেখতে দেখতে দুর্গাপূজা চলে এলো ২০২০ সালের ২০ অক্টোবর। দাদু ঠাকুমা আর উত্তম ঠিক করল দক্ষিণেশ্বরে যাবে। তারা দেবার্ষিতাকেও খুব করে যাওয়ার জন্য বলল। কিন্তু পিরিয়ডের কারণে ওর শরীরটা ভালো লাগছিল না, তাই ও মানা করে দিল। সেদিন ছিল ওর ছুটি। দাদু ঠাকুমারা সকালে বেরিয়ে যাওয়ার পর ও বাড়িতে একাই ছিল। দুপুরবেলা জোম্যাটো থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করল আর ল্যাপটপে একটা সিনেমা দেখতে শুরু করল। সিনেমা দেখতে দেখতে কখন যে চোখটা লেগে গেছে খেয়াল নেই। ঘুম ভাঙল জোম্যাটো ডেলিভারি বয়ের ফোনে। অর্ডারটা নিয়ে ঘরে ঢুকতেই ঝুপ করে কারেন্ট চলে গেল। ওহ, কলকাতার সেই ভ্যাপসা গরম। ঠিক কয়েক মুহূর্তের মধ্যে ওর প্রাণ ওষ্ঠাগত। দাদুর সাবধানবাণী ওর মনে ছিল, কিন্তু গরমের কাছে সেই ভয়ে হার মানল। ও ভাবল, একটুক্ষণের জন্য খুললে আর কি হবে। এই ভেবে ও গিয়ে জানালার ছিটকিনিটা খুলে দিল। ফুরফুরে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকতেই ওর শরীরটা জুড়িয়ে গেল। বাইরে তাকিয়ে দেখল দৃশ্যটা বেশ সুন্দর। মনটা ভালো হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই দাদুর ফোন এলো। উনি জানালেন যে ওদের ফিরতে রাত হবে। আর তারপর আবার সেই একই কথা মনে করিয়ে দিলেন, দরজা গেট ভালো করে আটকে শুয়ে পড়ো, আর জানালাটা কিন্তু একদম খুলবে না। কথাটা শুনে দেবার্ষিতার বুকটা ছ্যাপ করে উঠল। ও তাড়াতাড়ি গিয়ে জানালাটা বন্ধ করে দিল আর দাদুকে ফোন করে জানালো যে সব ঠিক আছে। এরপরই শুরু হলো সেই রাতের বিভীষিকা। বিরিয়ানি খেয়ে ল্যাপটপে আর একটা সিনেমা চালিয়ে দেবার্ষিতা শুয়ে পড়ল। তখন রাত প্রায় 10টা। সারাদিনের ক্লান্তিতে খুব তাড়াতাড়ি ও গভীর ঘুমে তলিয়ে গেল। মাঝরাতে ঘুমের মধ্যেই ওর মনে হলো কেউ যেন ওর ঘরে ঢুকেছে। একটা ভারী অস্তিত্বের অনুভূতি আর হয়ে গেল। ধড়ম্বড় করে উঠে বসল দেবার্ষিতা। ঘড়িতে তখন রাত 1:47। ও উঠে বসে ঘরের চারদিকে তাকালো। আবছা অন্ধকারে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে ঘরে কেউ নেই, হয়তো দুঃস্বপ্ন দেখেছে। এই ভেবে মনকে শান্ত করেও বাথরুমে গেল। মুখে জল দিয়ে একটু ধাতস্থ হয়ে ও বাথরুম থেকে বেরোতে গেল, কিন্তু দরজা খুলছে না। কি হলো? ও বারবার হাতল ঘোরাতে লাগলো, কিন্তু দরজা এক চুলও নড়ল না। মনে হচ্ছে কেউ বাইরে থেকে বাথরুমের দরজাটা লক করে দিয়েছে। সর্বনাশ! এবার দেবাশিতার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও ভাবল নির্ঘাত কোনো চোর ঢুকেছে। দাদুর কথাটা মনে পড়ল। জানালার ওপাশের বস্তি থেকে হয়তো কেউ ওকে একা দেখেছে আর সুযোগ বুঝে বাড়িতে ঢুকে পড়েছে। ও ফোন করার জন্য পকেটে হাত দিল, কিন্তু দেখল ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ঠিক তখনই ওর ঘরের ভেতর থেকে শব্দ শুনতে পেল, ভারী পায়ে হাঁটার শব্দ। যেন কেউ সারা ঘরে পায়চারি করছে। তারপর আলমারি খোলার শব্দ, জিনিসপত্র ছোড়াছড়ির আওয়াজ। ওর বুকের ভেতরটা ধড়াস ধড়াস করতে লাগলো।
কিছুক্ষণেই তাণ্ডব চলার পর সব শব্দ হঠাৎ থেমে গেল। একটা পিন পড়া নিস্তব্ধতা। দেবাশ্বিতা কান পেতে রইল। ও অনুভব করল কেউ একজন নিঃশব্দে হেঁটে এসে ঠিক ওর বাথরুমের দরজার সামনে দাঁড়িয়েছে। প্রথমে একটা চাপা কান্নার শব্দ, ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ, তারপরেই আঙুল মটকানোর একটা অদ্ভুত কটকট শব্দ। আর তারপরেই এক বিকৃত খুনা গলায় হাসির শব্দে যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। সেই হাসি মানুষের হাসি ছিল না। দেবার্ষিতা ভয়ে জমে গিয়েছিল। ও বুঝতে পারছিল যে বা যারা ঘরে ঢুকেছে তাদের উদ্দেশ্য মোটেই ভালো নয়। ওরা হয়তো কোনো সাইকো কিলার। ও চিৎকার করতে চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল। ওর ফোনের ওয়ালপেপারে কৃষ্ণ আর মা কালীর ছবি ছিল। ও সেই ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে মনে মনে প্রার্থনা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ও অবাক হয়ে দেখল ওর জিও সিমের নেটওয়ার্কের একটা দাগ ফিরে এসেছে। এক মুহূর্ত দেরি না করে ও দাদুকে ফোন করলো। ফোনটা ধরতেই ও হাউমাউ করে কেঁদে উঠল আর এক নিঃশ্বাসে সব ঘটনা জানালো। দাদুরা তখন বাড়ির কাছাকাছি চলে এসেছিলেন। ওরা বললেন, ভয় পাস না, আমরা এক্ষুনি আসছি। কয়েক মিনিটের মধ্যেই ওরা এসে দরজায় ধাক্কা দিতে শুরু করলেন, কিন্তু দেবার্ষিতার ঘরের মূল দরজা ভেতর থেকে বন্ধ। ওরা বাইরে থেকে চিৎকার করে ওকে ডাকতে লাগলেন, কিন্তু কোনো লাভ হলো না। ততক্ষণে ভোর 4টে বেজে গেছে। দাদু শেষমেশ বাইরে থেকে কয়েকজন লোককে ডেকে আনলেন। সবাই মিলে দরজা ভাঙার চেষ্টা শুরু করলো। কয়েকবার ধাক্কা দেওয়ার পর বিকট শব্দে দরজাটা ভেঙে গেল। ঘরের ভেতর ঢুকে সবাই হতবাক। পুরো ঘর লণ্ডভণ্ড, আলমারি খোলা, জামা কাপড় সব মেঝেতে ছড়ানো, বিরিয়ানির প্যাকেটটা উল্টে খাবারগুলো মেঝেতে পড়ে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর যে জিনিসটা সবাই দেখল সেটা হলো ঘরের মেঝেতে ভেজা লম্বা চুলের একটা অদ্ভুত দাগ। দাগটা বাথরুমের দরজা থেকে শুরু হয়ে সারা ঘরে সাপের মতো এঁকে মেকে গেছে, আর সেখান থেকে একটা তীব্র পচা আষ্টে গন্ধ বেরোচ্ছিল। সেই গন্ধটা এতটাই তীব্র ছিল যে উত্তম সেখানে বমি করে ফেলল। আর ঠিক সেই মুহূর্তে ও ওর দাদু ঠাকুমার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, আমি তোমাদের বারণ করেছিলাম এটা করতে, আমি বলেছিলাম। কিন্তু দাদু ঠাকুমা ধমক দিয়ে ওকে থামিয়ে দিল আর তাড়াতাড়ি নিচে নিয়ে গেল। দেবাশ্বিতা বুঝতে পারল ওরা কিছু একটা লুকাচ্ছেন। ঘটনার পরদিন বাড়িতে পুজো করানো হলো। পুরোহিত জানালেন গ্রহ নক্ষত্রের দোষ কাটাতে এই পুজো। দেবাশ্বিতা পুলিশে খবর দেওয়ার কথা বলতেই দাদু মজুটা এড়িয়ে গেলেন। যখন দেবাশ্বিতা স্বীকার করল যে ও জানালা খুলেছিল, তখন দাদু জোর দিয়ে বললেন, তাহলে তো ওপাশের বস্তির লোকেরাই কালা জাদু করেছে, ওদের কাজ এটা। ওরা সঙ্গে সঙ্গে মিস্ত্রি ডেকে এনে জানালাটা পাকাপাকিভাবে বন্ধ করে দিলেন। এই ঘটনার পর থেকে দাদু ঠাকুমার আচরণও কেমন বদলে গেল। সেই আগের আন্তরিকতাটা আর ছিল না। ওরা আর ডেকে খাওয়াতেন না। দেবাশ্বিতা বুঝতে পারছিল এখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ নয়, তাকে এই বাড়ি ছাড়তেই হবে। এর এক সপ্তাহ পর ও বাজার থেকে একটা ই-রিকশায় ফিরছিল। চালক ওর বাড়ির ঠিকানা শুনেই চমকে উঠল। দেবার্ষী তাকে অদ্ভুতভাবে জরিপ করে জিজ্ঞেস করল, দিদি, আপনি কতদিন ধরে এই বাড়িতে আছেন? কোনো অস্বাভাবিক কিছু টের পাননি? দেবাশ্বিতা অবাক হয়ে তাকাতেই চালক তাকে তার ফোন নম্বর দিয়ে ফিসফিস করে বলল, যদি বাঁচতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা ছেড়ে দিন, আমাকে সন্ধ্যায় ফোন করবেন, আমি সব খুলে বলবো। দেবাশ্বিতা সেদিন সন্ধ্যায় কাপা কাপা হাতে সেই অটো চালককে ফোন করল। চালক যা জানালো তা শুনে ওর পায়ের তলার মাটি সরে গেল। সে বলল, বহু বছর আগে ওই বাড়ির মালিকের একটা প্লাস্টিকের কারখানা ছিল। ঝাড়খণ্ড থেকে আসা এক শ্রমিক পরিবার বাড়ির একতলায় থাকত, 2 ভাই আর বড় ভাইয়ের স্ত্রী। একদিন ছোট 2 ভাই মিলে তাদের বৌদিকে নৃশংসভাবে খুন করে। শুধু তাই নয়, ওর মাথাটা কেটে কোথাও গায়েব করে দেয়, আর মুন্ডহীন দেহটা একটা বড় অ্যালুমিনিয়ামের ট্রাঙ্কে ভরে সেখান থেকে পালিয়ে যায়। কয়েকদিন পর পচা গন্ধ পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে, কিন্তু বাড়ির মালিক টাকা দিয়ে পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দেয়। এর পর থেকেই ওই বাড়িতে অশরীরী উপদ্রব শুরু হয়। এক তান্ত্রিককে ডাকা হলে সে জানায় যে আত্মাটিকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব নয়, তবে একতলায় আটকে রাখা যেতে পারে। কিন্তু তার একটা শর্ত ছিল, ওপরের তলার কোনো ঘরের জানালা যদি কখনো খোলা হয় তাহলে আত্মাটি সেই পথ দিয়েই ওপরে উঠে আসবে। সবটা শুনে দেবার্ষিতার রক্ত জল হয়ে গেল। ও বুঝতে পারল দাদু ঠাকুমা সবটা জেনে শুনেই ওকে ভাড়া দিয়েছিল। হয়তো ওই আত্মার হাত থেকে নিজেদের নাতিকে বাঁচানোর জন্য। ও পরের দিনই একটা পিজিতে ঘর ভাড়া করে ফেলল।
ঠিক করল আর এক রাতও ওই অভিশপ্ত বাড়িতে থাকবে না। বাড়ি ছাড়ার আগের রাতে ও ভয়ে ভয়ে নিজের ঘরে শুয়েছিল। হঠাৎ সদ্য বন্ধ করা জানালার দিক থেকে টোকা দেওয়ার শব্দ শুনতে পেল। প্রথমে আস্তে, তারপর ক্রমশ জোরে, টক টক টক। শব্দটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যেন কেউ বাইরে থেকে জানালাটা ভাঙার চেষ্টা করছে। এরপর দেবাশ্বিতা যা দেখল তাতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ও দেখল জানালার কাচের ওপর একটা মুন্ডহীন মানুষের ছায়ামূর্তি ফুটে উঠেছে। ভয়ে চিৎকার করে ও ফোনে নরসিংহ কবচ চালিয়ে দিল। মন্ত্রটা শুরু হতেই সেই ছায়ামূর্তিটি একটা তীব্র অমানবিক চিৎকার করে মিলিয়ে গেল। সেই রাতে দেবার্ষিতা আর এক মুহূর্ত ওই ঘরে থাকেনি, এক আত্মীয়ের বাড়ি চলে যায়। পরের দিন সকালে ওর সহকর্মী আর আত্মীয় সাহায্যে ওর জিনিসপত্র গুছিয়ে সেই অভিশপ্ত বাড়িটা চিরদিনের জন্য ছেড়ে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থেকো।